হ্যালো রঞ্চন্ডী। সরি ছলনাময়ী। একটু থেমে আবারও ভেসে এলো গম্ভীর কণ্ঠে বলা কথাগুলো। উহ তোমাকে ছলনাময়ী বলাটাও একদম ঠিক না, কারণ আমি সব কিছু জেনে বুঝে তোমাকে আপন করে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝলে না। এত বছর পর প্রিয় মানুষটিকে এক মুহূর্তের জন্য কাছে পেয়ে অনু সব কিছু ভুলে রিক্কিকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল এবং বিড়বিড় করে বলল, সরি, আমি খুব সরি। আমি অনেক বড় ভুল করে ফেলছি রিক্কি সাহেব। প্লিজ আপনার উড়নচণ্ডীকে একবারের মতো ক্ষমা করে দিন। আমি প্রমিস করছি আর কখনো আপনাকে কষ্ট দেব না। রিকি অনুর মাথার চুলগুলো খামচে ধরে মুখটা তুলে চোখের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, অতীতে আমি তোমায় ভালোবাসতাম আর তুমি আমার সাথে মিথ্যে ভালোবাসা অভিনয় করে গেছো, আর এখন তুমি আমায় সত্যিই ভালোবেসে ফেলছো, অথচ অজান্তে আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। অনু ছলছল চোখে তাকিয়ে থেকে রিঙিয়ে বলল, সব ভুলে গিয়ে কি আবারও আগের মতো হওয়া যায় না? অনুকে ছেড়ে দিয়ে হনহন করে এগিয়ে গিয়ে রুমের লাইটটা অন করে দিল এবং একই সঙ্গে বলে উঠল, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর কিছুদিন পর আমার বিয়ে তানিয়ার সাথে, সেটা নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছ। আপনি সত্যি এই বিয়ে করতে চান? না চাওয়ার কোনো কারণ রয়েছে? অবশ্যই আছে। আমি আপনার সাথে ছোট্ট একটা সংসার করতে চাই, আর আমাদের এখনও কিন্তু ডিভোর্স হয়নি। আপনি এইভাবে দ্বিতীয় বিয়ে করতে পারেন না। আর আমাদের ছোট্ট একটা অনু থেমে গেল। তাকে চুপ করে থাকতে দেখে রিকি এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করলো, ছোট্ট একটা কি রয়েছে বলো? অনু কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বলল, আমি জানি আপনি সবটা জেনে গিয়েছেন, আর আমি এটাও শিওর আমার মেয়েকে আপনার ওই শয়তান বন্ধুর রুম থেকে তুলে নিয়ে গেছে। তোমার মেয়ে? বলতে বলতে অনুর সামনে এসে অনুর চোখের পানি মুছে জোরে নিঃশ্বাস নিয়ে বলে উঠল, আমাদের মেয়ে। অনুর মুখ থেকে আমাদের মেয়ে বাক্যটা শোনা মাত্রই চোখ দুটো বন্ধ করে নিল রিক্কি। অনুভব করলো হার্টবিট আবারও অস্বাভাবিক হয়ে গেছে। নিক্কি কোথায়? রিক্কি চট করে চোখ পেলে সোজাসাপটা বলল, জানি না। অনু এতক্ষণে ইমোশনাল থাকলে এখন রিক্কির কথা শুনে রেগে গেল। তেরে এসে টি শার্টের কলার খামচে ধরে দাঁতে দাঁত চেপে বলল, হারাতে রাজি আছি, তবু আমার মেয়েকে একটুও না। আপনার খুব শখ না ওই তানিয়াকে বিয়ে করার? তাহলে করুন, সমস্যা নেই। আর ওকেই কেন, বাংলাদেশের সব মেয়েকে বিয়ে করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। তবুও আমার মেয়েকে চাই। বলুন আমার মেয়ে কোথায় রয়েছে? তাকে কোথায় লুকিয়ে রেখেছেন? অনু রাগান্বিত চেহারা দেখে রিক্কি আক্কেল দাঁত বের করে হাসলো। তাকে হাসতে দেখে অনু ঠোঁট কামড়ে হু হু করে কেঁদে দিল। বলুন না আমার মেয়েকে কোথায় রেখেছেন? এতটা পাষাণ হয়েন না। আমার একটা ভুলের শাস্তি হিসাবে এতটা কষ্ট দিয়েন না। আপনাকে হারিয়েছি এই অনন্যা চৌধুরী এমনিতেই অনেক মারা গেছে। এখন আমার কলেজার টুকরোকে কেড়ে নিয়ে পুরোপুরিভাবে মেরে দিয়েন না। আপনার দুটো পায়ে পড়ি, প্লিজ আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন, প্লিজ। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে রিঙ্কির পায়ের কাছে হাঁটু ভেঙে বসে পড়ল। তার আজ ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। আমি আমার মেয়েকে চাই। রিক্কির কথা শুনে অনু মাথা তুলে ছলছল চোখে বলল, আর আমার আপনাদের দুজনকেই চাই। সিলেট সিটির এক বিশাল বড় 5 স্টার হোটেলের 401 নাম্বার রুমের মধ্যে রকিং চেয়ারে বসে রয়েছে লিওয়ান। তখন বাজে রাত 12টা। হাতে একটা ছবি ফ্রেম নিয়ে সেখানে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন এবং মাঝে মাঝে সিগারেটের টান মেরে ধোয়া নাক মুখ দিয়ে বের করছে। তার থেকে অনেকটা দূরে নরম তুলতুলে বিছানার মাঝে ছোট্ট পরীটা বেঘুরে ঘুমাচ্ছে। সে জানেও না তার মাম্মার জন্য ঠিক এতটা এখন কতটা কষ্ট পাচ্ছে। যদি জানতো তাহলে হয়তো এতক্ষণে কেঁদে কুটে পুরো হোটেলেই মাথায় তুলে ফেলতো। সঙ্গে মায়ের মতো রাগ জেদ তো রয়েছেই। লিওন ওরির হাস্যোজ্জ্বল ছবিটির দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, আই রিয়েলি রিয়েলি মিস ইউ মাই ওয়াইফে। এই দেখো তোকে ছাড়া একটু ভালো নেই আমি। প্লিজ আমার কাছে ফিরে আয় না টেডি বিয়ার। আমি কথা দিচ্ছি খুব ভালো স্বামী হয়ে দেখাবো, তোকে একটু কষ্ট দেব না। তুই না চাইলে কখনো তোর কাছেও যাব না। তবুও ফিরে আয় না একটিবার। এসে দেখে যা তোর দেওয়া বিচ্ছেদের আগুনে পুড়ে ক্ষতবিক্ষত হয়ে রয়েছি। আচ্ছা, এই নিষ্ঠুর অমানুষের কথা কি তোর একটুও মনে পড়ে না? আমাকে কি একটু মিস করিস না? তুই কি আমাকে এখনও একটু ক্ষমা করে দিতে পারবি না? জাস্ট একটু ক্ষমা করে দিলেই হবে। আমি তোকে ছাড়া যে আর কিছুই চাই না। প্লিজ টেডি বিয়ার ফিরে আয় এই ছন্নছাড়া জীবনে। তোর কমতি এখন প্রতিটি মুহূর্তে অনুভব করি। তোকে ভোলার চেষ্টা করছে অনেক। মদ, ড্রাগ, হেরোইন, ইয়াবা সহ
কিনা নিয়েছি, তবু তোর অস্তিত্ব মুছে ফেলতে পারিনি। আমার কাছে সব রয়েছে, কিন্তু সব থেকে একটা ভালোবাসার মানুষ নেই। আমি যে বড্ড ভালোবাসার কাঙাল। যখন থেকে বুঝলাম ভালোবাসা মানে কি, ঠিক তখন থেকে তোকে ভালোবেসেছি, সেটা একতরফা হোক না কেন। আমি চেয়েছিলাম তোকে ভালোবেসে নিজের বউ বানাবো, অথচ তুই এক সময় আমার হলো তোকে সেই আগের ভালোবাসাটা দিতে পারিনি। আবার যখন ভাবলাম ভালো হয়ে যাব, ঠিক তখনই তোকে হারিয়ে ফেললাম। ভাগ্যটা বড় অদ্ভুত, তাই না? কাছে যখন থাকে তখন তার মূল্য কেউ বোঝে না, আর হারিয়ে গেলে তার মূল্যটা উপলব্ধি করা যায়। যেমন আমি এখন করছি, খুব বাজেভাবে উপলব্ধি করছি। তোকে হারিয়ে আমি সুখে নেই, একটু নেই। তুই যে আমায় ছেড়ে সুখে আছিস, উফ, নিশ্চয়ই ভালো আছিস, তাই না? ভালো থাকারই কথা, কারণ তোকে যে এখন কেউ প্রতিনিয়ত আঘাত করে না, কষ্টও দেয় না, নিশ্চয়ই হ্যাপি আছিস। কিন্তু এই লিয়ান চৌধুরী একটুও ভালো নেই, একটুও না। কথাগুলো বলার সময় লিওনের চোখ দুটো জ্বলছিল। এইভাবে যে কত রাতের পর রাত জেগে সে পার করে দিয়েছে তার কোনো হিসাব নেই। কিন্তু আজ একটু বেশিই তার টেডি বিয়ারকে মনে পড়ছে। ইচ্ছে করে সব কিছু লণ্ডভণ্ড করে দিতে, তার টেডি বিয়ারকে খুঁজে বের করে নিয়ে আসতে, কিন্তু সেটা পারছে না। এতে সেই দিনের চিঠিতে তো স্পষ্ট করে লিখে দিয়েছিলাম তাদের যেন খোঁজার একটু চেষ্টা না করে। আর যদি এমনটা করে তাহলে অরির ভাবতে গিয়েও থেমে গেল লিয়ান। না, না চাইতেও তার হাত পা বেঁধে রেখে গেছে আরিয়ান চৌধুরী, যার জন্য এখন সে চাইলেও কিছু করতে পারবে না। এমন ভাবনার মাঝে দরজার কলিং বেল বেজে উঠল। শেষ অংশ সিগারেট চেপে ধরে নিভিয়ে উঠে দাঁড়ালো এবং ডাস্টবিনে ফেলে দিয়ে ছবিটা টি টেবিলের উপর রেখে দরজার কাছে গিয়ে খুলে দিয়ে দেখলো রিক্কি দাঁড়িয়ে আছে, আর তার পিছনে অনুও রয়েছে। দেখে কিছু না বলে সরে দাঁড়ালো এবং রিক্কি ও অনু রুমের ভিতর প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করা মাত্র অনুর দৃষ্টি গেল বিছানার মাঝে ঘুমিয়ে থাকা বাচ্চা মেয়ে দেখে। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড়ে নিজের সন্তানের কাছে গেল এবং বুকের মাঝে টেনে নিয়ে পুরো মুখে ঠোঁট ছুঁয়ে দিল। অনু যেন এতক্ষণ নিজের প্রাণটাই ফিরে পেল। সে তার মেয়েকে আদর করে ঘুমান্ত অবস্থায় কোলে তুলে নিল এবং কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। এতে লিওনের ভুরু কুঁচকে গেলেও সে কিছু বলে না, নিজ জায়গায় আবারও গিয়ে বসে পড়লো এবং ওরির অনেকগুলো ছবি এক এক করে দেখতে থাকলো। সেদিকে এক পলক তাকিয়ে সেও রুম থেকে বের হয়ে গেল এবং হোটেলের বাইরে এসে দেখলো অনুসর তার সব বান্ধবীরা একটা প্রাইভেট কারে উঠছে। অনু তার মেয়েকে ঈশানীর কোলে দিয়ে গাড়ি থেকে নামলো। নিচ থেকে লাগেজগুলো গাড়িতে তুলে পেছনে ফিরতেই রিক্কির সাথে চোখাচোখি হয়ে গেল। সে সবাইকে একটু অপেক্ষা করতে বলে এখানে থেকে সরে এলো। একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে থেকে এক নজরের জন্য অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ পর তার অপেক্ষার অবসান ঘটিয়ে রিক্কি এলো এবং গভীর কণ্ঠে বলল, এত রাতে না গেলে হয় না? অনু হালকা হেসে বলল, থেকে কি করব, এখানে কে রয়েছে আমার? রিক্কি কিছু বলল না, শুধু অনু শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে থাকলো। অনু এখন 24 বছরের একজন যুবতী হলো, তার চেহারা থেকে সে আগের মতোই মায়া এখনও কমে যায়নি। আগে থেকে অনেকটাই শুকিয়েছে, কাঁধ পর্যন্ত চুলগুলো বাতাসে হালকা করে দুলছে। রিক্কি তীক্ষ্ণ দৃষ্টিতে অনুর আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। এই মেয়েকে দেখে কেউ বলবে বলবে না সে এক বাচ্চার মা। হাইট একটু শর্ট হলেও একদম পিছিয়ে পিছিয়ে অনুভব হয়। সেখানে শুধু টপস ও জিন্স পরিহাতা অনুকে দেখে মনে মনে ভীষণ রাগ হলো রিঙ্কির। ইচ্ছে করলো একটা থাপ্পড় মেরে জিজ্ঞেস করতে, এক বাচ্চার মা হয়ে এমন পোশাক পরে ঘোরাঘুরি মানেটা কি? বলতে পারলো না, মনের ইচ্ছেকে মনের মধ্যে দমিয়ে রাখলো। চলে যাচ্ছি, তবে নিঙ্কির সঙ্গে যখন ইচ্ছে করবে দেখা করার, তখন এই আমার ভিডিও নাম্বার কল দিয়েন, আমি ওর সাথে কথা বলিয়ে দিব, বলে অনু একটি কাগজের টুকরো এগিয়ে দিল। রিক্কি সেটা নিয়ে দেখলো সেখানে একটা নাম্বার লেখা রয়েছে। সে এক পলক দেখে মুখস্থ করে নিয়ে কাগজটা টুকরো ছেলে ফেলে দিল। সেটা দেখে অনুর চোখ দুটো ছলছল করে উঠল। সে অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে বেহায়ার মতো বলে উঠল, শেষবারের মতো আপনাকে একটু আদর করি। আর কখনো আমাদের দেখা হবে কি না জানা নেই, তবে দেখা হলে তখন আপনি অন্য একজনের স্বামী হিসেবে থাকবেন, তখন তো আপনাকে আর ছুঁয়ে দেখার সৌভাগ্য হবে না। তাই এখন একটু স্পর্শ করি, জাস্ট একটু। রিক্কি শান্ত চোখে অনুর ছলছল করা চোখের দিকে তাকায়, উপরে মাথা তুলে চোখ দুটো বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ফেলে ছোট্ট করে বলল, হুম। শেষবারের মতো প্রিয় মানুষটিকে ছোঁয়ার অনুমতি পেয়ে অনুর চোখ দুটো চিকচিক করে উঠল। সে ছুটে এসে রিকির শক্ত বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল। রিকি চুপ করে থেকে নিজের মাথাটা ঝুঁকে নিয়ে এলো।
অনু রিকির দুগালে হাত রেখে কপালে, দু চোখে, নাকে, দুগালে থুতনিতে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর রিক্কি রক্তিম ঠোঁট জোড়া ছোট্ট ছোট্ট করে বেশ কয়েকটা চুমু খেলো। তবুও অনু যেন কিছুতেই শান্ত হলো না। তার লাল হয়ে যাওয়া চোখ দিয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে। সে রিঙ্কির মাথার পেছনে চুলগুলো খামচে ধরে ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। এদিকে রিক্কি কোনো রকম রিয়াকশন না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। প্রায় অনেকক্ষণ পর অনু রিঙ্কির ঠোঁট জোড়া ছেড়ে দিল। কপালে কপাল থেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আবার সরি, অতীতে যা যা করেছি সব কিছুর জন্য খুব সরি। পারলে এই ছলনাময়ীকে ক্ষমা করে দিয়েন। দোয়া করি আপনার সুখে সংসার হোক নতুন জীবনসঙ্গীকে নিয়ে থাকবেন। বলে অনু আর এক মুহূর্তের জন্য দেরি না করে সেখান থেকে দৌড়ে চলে গেল, আর পেছনে ফেলে গেল এক বিস্মিত পুরুষকে। লিওন সবে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে এলো এবং সে দেখে রিকি নিজের মাথার চুলগুলো খামচে ধরে বিছানায় বসে আছে। এটা দেখে সে হাতের তোয়ালে সোফার উপর রেগে এগিয়ে এসে ধীরে কণ্ঠে জিজ্ঞেস করলো, আরে ওকে? লিওনের কথা শুনে রিকি চট করে মাথা তুলে তাকালো। কিছু বলতে চেয়েও গলাটা আটকে গেল কথাগুলো। লিওন পকেটে দুহাত গুটে শটান হয়ে দাঁড়িয়ে থাকে, কপাল কুঁকিয়ে রিঙ্কির হাবভাব পর্যবেক্ষণ করে। কে বলো, যা বলার সোজাসাপটা বল, না হলে দেখা যাবে সব কিছু হারিয়ে আমার মতো আতপাগল হয়ে বসে আছিস। ছো, মনে যা রয়েছে বলে ফেল। কিছুক্ষণ চুপ থেকে ফট করে বলে উঠল, আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব না লিও, আমি পারবো না এই বিয়ে করতে। কেন? আমি আমার মেয়েকে চাই, ওকে ছাড়া থাকতে পারবো না। শুধু মেয়েকে চাস? লিওনের কথা শুনে রিকি মাথা নিচু করে নিল। মাথার ভিতর সব কিছু জট বেঁধে গেছে। সে কি করবে না করবে কিছু বুঝতে পারছে না। নিজেকে বড্ড উন্মাদ উন্মাদ মনে হচ্ছে। হঠাৎ করে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। সে যেটা কখনো স্বপ্নও ভাবেনি আজ সেটাই হলো। আর সে কিভাবে সেগুলো দেখেও না দেখার ভান করে থাকবে? রিক্কি দুহাতে মাথা চেপে ধরল। উফ, মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। সে কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, মেয়ে সহ মেয়ের মাকেও চাই। আমার ওদের দুজনকে চাইলিও। তুই প্লিজ যে করে হোক এই বিয়েটা ভেঙে দে, নয়তো আমার বদলে তুই বিয়ে করে নে। বিশাল বহু রুমের মাঝে সোফায় দু হাতে নাক চেপে বসে থেকে রিক্কি একটু পরপর টিস্যু দিয়ে রক্ত পরিষ্কার করছে। তখনকার মুখে ফসকে বলা কথাটি শুনে লিওন রেগেমেগে তার নাক বরাবর ঘুষি মেরে দিয়েছে। শুধু নাক ফাটায়নি, সঙ্গে দু চারটে থাপড়ও খেয়েছে। লিওন রেগে বোমা হয়ে সোজাসাপটা বলে দিয়েছে সে আর কোনো সাহায্য করবে না তাকে। এই বিয়ে সে কিছুতেই ভাঙবে না, তার সাথে তানিয়ার বিয়ে দিবে। তখন বুঝবে বউ, সন্তান হারানোর কী মজা। রিক্কি অসহায় চোখে বারবার দেউনের দিকে তাকাচ্ছে। সে অনেকবার ছড়ি বলেছে, এমনকি পা ধরে বসেছিল। বারবার বলেছে বিয়েটা যেন যে করে হোক ভেঙে দেয়। কিন্তু লিওন ওই একটা কথায় নিয়েই রেগে আছে। বন্ধুরা কিছুতেই কমাতে পারছে না। ইচ্ছে করছে এখন নিজের গালে নিজেই চড় মারে। কেন যে মুখ ফসকে কথাটা বলতে গেল? যদি না বলতো তাহলে এতক্ষণে হয়তো লিওন একটা বুদ্ধি বের করে ফেলতো। কিন্তু তার ভুলের জন্য এখন সব কিছু বিগড়ে গেছে। রাত এখন বাজে 2টা। পুরো হোটেলে মানুষজন এই সময় গভীর ঘুমে মগ্ন হয়ে রয়েছে। আগামীকাল সকালে সব অতিথি, সুলতান বাড়ির লোকজন সবাই রওনা দেবে। রিঙ্কি ও লিওনের এই হোটেলে উঠেছে। লিজা এরিনের সঙ্গে সুলতান বাড়িতে উঠেছে। মাঝে মধ্যে এখানে এসে ভাইদের সঙ্গে থাকে। লিওন বাড়িতে এসে আজ দিয়ে 2 মাস হয়েছে। চৌধুরী ইন্ডাস্ট্রি ও হাসপাতালের সামলায় লিওন। আমেরিকার সব কাজ রিঙ্কির ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে। তাদের প্ল্যান ছিল রিঙ্কির বিয়ের কিছুদিন পর আবারও আমেরিকায় ফিরে যাওয়ার, কিন্তু এখন সেটা হয়তো সম্ভব হবে না, কারণ হুট করে সবটা পরিবর্তন হয়ে গেছে। লিওনরা চায় না রিঙ্কি নিঃসন্তান থেকে দূরে থাকুক। এত বছর তো জানতোই না রিঙ্কির একটা ফুলের মতো ছোট মেয়ে রয়েছে। যদি জানতো তাহলে হয়তো এই বিয়েতে মতেই দিত না দুজনে। লিওন এসব ভাবছে আর নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। তার থেকে কিছুটা দূরে রিঙ্কি বসে আছে। সে কিছুক্ষণ পর খেয়াল করলো রিঙ্কি উঠে এসে তার গা ঘেঁষে পাশে বসেছে। লিওন আর চোখে রিঙ্কির লাল হয়ে যাওয়া দুগালের দিকে তাকায়। তখন রাগের মাথায় মেরেছে একটু, কিন্তু কষ্টটা তারই হচ্ছে এখন। লিওন মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল, তবে কিছু বুঝতে দিল না। আগের মতো গম্ভীর মুখে বসে থাকলো। সরি, এই দেখ কান ধরছি, আর কখনো এমন ভুল হবে না। তখন ইচ্ছে করে কথা বলতে চাইনি, ভুল করে মুখ থেকে বের হয়ে গেছে, তার জন্য সরি। রিঙ্কির কথা শুনে না শোনার ভান করে বসে থাকলো লিয়ান। সেটা টের পেয়ে রিঙ্কির ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভেবে বলল, আমার বিয়েটা যদি ভেঙে দিস তাহলে এতে তোরও সুবিধা হবে। আমি আমার বউ বাচ্চাকে পাওয়ার সঙ্গে সঙ্গে তুইও তোর বউকে ফিরে পেতে পারিস। কারণ আই অ্যাম শিওর 2 বোন এক জায়গাতেই থাকে। একটু ভেবে দেখ।
লিওন চুপটি করে রিঙ্কির সব কথা শুনল। বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে আর 2 সপ্তাহ পর। তানিয়ার গ্রাজুয়েট কমপ্লিট হওয়ার পরই বিবাহের অনুষ্ঠান আয়োজিত করা হবে, আর এতদিনে তারা বিটিতেই থাকবে। সুলতান সাহেব ওনাদের সুলতান বাড়িতে থাকতে বলেছিল, কিন্তু তারা দুজন মানা করে এই হোটেলে এসেছে, কারণ সুলতান বাড়ির বড় 2 মেয়ে তাদের পিছনে পড়ে আছে। একজনের মনের আশা পূরণ হলেও আরেকজনের হয়নি, বরং লিওনের হাতে সপাটে থাপ্পড় খেয়ে পিছু ছেড়েছে। কত বড় সাহস মেয়েটির লিওন চৌধুরীকে প্রেমপত্র দেয়! এরিনের ননদ হলেও সে এক চুলও ছাড় দেয়নি। তার সাইকোপ্যাথের একটু ট্রেলার দেখিয়েছিল তানিশা নামক মেয়েটিকে, তারপর থেকে ভুলেও আর তার আশেপাশে আসার সাহস দেখায়নি। তুই এখনো চুপ করে আছিস লিও? দেখ, তুই যদি কিছু না করিস তাহলে আমি কিন্তু পালিয়ে যাব। লিওন উপরে ধোয়া ছেড়ে বিড়বিড় করে বলল। তো যা, তোকে কে ধরে রেখেছে? প্রিয় বন্ধুর মুখে এমন কথা শুনে রিঙ্কি চোয়াল ঝুলে গেল। সে অসহায় চোখে লিওনের দিকে তাকাতেই লিওন বিছানা থেকে উঠে বলল, এই ব্যাপারে পরে কথা বলবো। সকালে আমার অন্য শহরে যেতে হবে। রিঙ্কি গোমরা মুখে বলল, কোথায় যাবে? চট্টগ্রামে। কেন, বউকে দেখে সব ভুলে গেছিস? বলেছিলাম না এই শহরে সিটি হাসপাতাল থেকে ডাকা হয়েছে আমাকে। আজকে যেতাম, কিন্তু তোর এই এঙ্গেজমেন্টের জন্য যাওয়া হলো না। তাই ভাবছি সকাল সকালই চলে যাব। এই ফ্যামিলিদের মাঝে থাকতে ইচ্ছে করছে না। লিওনের কথা শুনে রিঙ্কিও চট করে বলে উঠল, তাহলে আমিও যাব তোর সাথে। এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। লিওন রিঙ্কি রুম থেকে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে উঠল, তুই এমনিতেও পাগল। নতুন গলায় পাগল হয়ে না হয় পাবনা নিয়ে যাব। প্রায় 10 ঘন্টা সময় মতো লম্বা একটা জার্নি করে নিজ ফ্ল্যাটে ফিরল অনু। সবাইকে বিদায় দিয়ে নিজ মেয়েকে কোলে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। পুরো রাত একটু ঘুমাতে পারেনি সে। সারা রাস্তা শুধু চোখের পানি ফেলেছে। সে কখনো ভাবতে পারেনি সিলেটে গিয়ে তার সন্তানের পিতাকে দেখতে পাবে, তাও অন্য একটি মেয়ের হবু বর রূপে। এটা ভাবতে গেলে তার বুকের ভেতর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। মাম্মা, তুমি কাঁদছো কেন? মেয়ের কথা শুনে অনু তড়িঘড়ি করে চোখের পানি মুছে হাসি মুখে বলল, চোখে কী যে পড়েছে শোনা, তাই মাম্মার চোখ দিয়ে পানি পড়ছে। তুই চিন্তা করো না, যাও মামনির কাছে যাও, গিয়ে দেখো রুমে রয়েছে কিনা। আমি ফ্রেশ হয়ে আসছি। অনুর কথা শুনে রিঙ্কি মাথা নাড়িয়ে কোল থেকে নেমে একটা রুমের দিকে দৌড়ে চলে গেল, আর অনুর লাগেজ নিয়ে নিজের রুমে চলে যায়। তখন সকাল 10টা বেজে 10 মিনিট। মামনি, ছোট্ট মেয়েটি আদুরে গলায় মিষ্টি কণ্ঠস্বর শুনে ওরি চট করে পিছনে ঘুরে তাকায় এবং দেখে নিঙ্কি ছোট ছোট পায়ে দৌড়ে আসছে। এটা দেখে একটা স্কাচ টি টেবিলের সাথে হেলান দিয়ে রেখে মুচকি এসে 2 হাত মেলে দিতেই তার বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল নিঙ্কি। ওরি একসাথে হেসে নিঙ্কিকে কোলে তুলে নিল এবং দুগালে শব্দ করে চুমু খেয়ে জিজ্ঞেস করলো, আমার ছোট্ট বড়িটা কখন এলো? নিঙ্কিও তার মামনি গালে চুমু দিয়ে গলা জড়িয়ে ধরে হেসে বলল, এই তো মামনি, মাত্র এলাম। জানো, তোমার ওখানে খুব মিস করেছি। তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগেনি। বলে ঠোঁট উল্টিয়ে রাখলো। এটা দেখে ওরই শব্দ করে হেসে দিল। নিঙ্কি ছোট্ট লালচে ঠোঁটে চুমু দিয়ে বলল, আই নো মাইন্ড লিটল প্রিন্সেস, তুমি আমায় খুব মিস করেছো, কিন্তু আমি কি করবো বলো? ওই দূর শহরে যাওয়ার মতো অবস্থাতেই নেই। তুমি তো সেটা জানো, রাইট? নিঙ্কি মাথা নাড়িয়ে বলল, জানি আমি। এখন তোমার পা কেমন আছে মামনি? খুব কষ্ট হয় তাই না? পরে নিঙ্কিকে নিয়ে ধীরে ধীরে বিছানায় এসে বসলো। মেয়েটির পরনে জর্জেট ফ্রক খুলে দিতে দিতে বলল, আমি ঠিক আছি সোনা। এখন বলো তো, এখানে ওখানে গিয়ে কি করলা? নিঙ্কি ওরে গলা জড়িয়ে ধরে থেকে সব বলতে শুরু করলো। ও ওখানে যা যা করেছে সব কিছু হাসি মুখে বলছে। তার কথাগুলো ওরই মনোযোগ সহকারে শুনছে আর হাসছে। অনু একেবারে গোসল নিয়ে বের হয়ে এলো। ভেজা কাপড়গুলো খোলা ব্যালকনিতে মেলে দিয়ে চুল মুছতে মুছতে রুম থেকে বের হয়ে যায়। বড় বোনের রুমে এসে দেখলো ওরি অলরেডি নিঙ্কিকে ফ্রেশ করে ড্রেস চেঞ্জ করে দিয়েছে। এটা দেখে সে এগিয়ে এসে বলল, কেন কষ্ট করতে গেলে আপু? আমি না হয় ওকে ফ্রেশ করে দিতাম। সমস্যা নেই, আমি এখন সুস্থ আছি। যেগুলো ড্রেস নিয়ে গিয়েছিল সেগুলো পছন্দ হয়েছে সবার? খুব পছন্দ হয়েছে সবার। এমনকি বিয়ের জন্য পুরো পরিবারের একই ডিজাইনের ভিন্ন রঙের সব ড্রেস, লেহেঙ্গা, শাড়ি, পাঞ্জাবি সব কিছু অগ্রিম অর্ডার দিয়েছে। ওদের কথা শুনে অরি আর কিছু বলল না, কারণ এটা নতুন কিছু নয়। যেখানে একবার তাদের ডিজাইন করা পোশাক গিয়েছে সেখান থেকে বারবার অর্ডার পেয়ে চলছে। অর্ডারের সংখ্যা এই মাসে এতটাই বেশি ছিল যে ডেলিভারি বয় কম হয়ে গিয়েছে, যার ফলে যারা যারা স্টোনের কাজ করে তাদের হাতে বাধ্য হয়ে ডেলিভারি দিতে হয়েছে।
তাদের মেইন স্টোর চট্টগ্রাম হলো, তারা 2টা শাখা ঢাকাতে রয়েছে। কিছুদিন আগে সিলেট থেকে একজন নিজে এসে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের জন্য ড্রেস অর্ডার করে। তখন তাদের কাছে ডেলিভারি ম্যানের অভাব ছিল, কারণ যেগুলো ছিল তারা অলরেডি অন্য শহরে চলে গিয়েছে ডেলিভারি দিতে। এটা নিয়ে খুব চিন্তায় ছিল ওরই। কিছুদিন আগে তার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে বাঁ পায়ে খুব বাজেভাবে আঘাত পেয়েছে, যার ফলে পুরো 1 মাস বেড রেস্ট ছিল। তবুও এখনও আগের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, একটা স্কচের সাহায্যে হাঁটাচলা করে। এর জন্য সে চাইলেও নিজে গিয়ে ডেলিভারি দিতে আসতে পারে না। তাই অনু ও ঈশানী সহ তার বান্ধবীরাই গিয়েছিল। এতে একটু হলো স্বস্তির নিঃশ্বাস ফেলে উড়ি। 3 বছরে একটু একটু করে গড়ে তোলা এই লুয়ার এর পিছনে 2 বোন অনেক খেটেছে। দিনরাত কষ্ট করে নিজেরা ড্রেস ডিজাইন করে অনলাইনের মাধ্যমে সেল করেছে। এতটা 2 বছরে আগেই অনলাইনে ভাইরাল হয়েছে তাদের বানানো পোশাক। তারপর ব্যাংক থেকে লোন নিয়ে একটা স্টোর দিয়েছে এই শহরে। কিছুদিন পরে তাদের লোন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। অচেনা শহরে একটা সাকসেসফুল ও নামকরা স্টোর গড়ে তুলতে পেরেছে। তারা 2 বোনই 1 বছরের কোর্স করেছিল ডিজাইনিং শেখার জন্য, এবং তারা এখন সফল একজন বিজনেস উমেন। আপু, ওই বিশ্বটা কই? ছোট বোনের কথা শুনে ওরই ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো এবং ধীর কণ্ঠে বলল, ও স্কুলে রয়েছে। আচ্ছা, আমি ওকে গিয়ে নিয়ে আসবো নি। মনে হয় না ও তোর কাছে যাবে। তোর উপর ভীষণ রেগে আছে ছোট সাহেব। উরির কথা শুনে অনু কিছু বলতে যাবে, তার আগে নিংকে চট করে বলে উঠল, নো টেনশন মামুনি, আমি গেলে ভাইয়া নিশ্চয়ই রাগ করে থাকবে না। ছোট্ট মেয়েটির কথা শুনে ওরির ভুরু কুঁচকে গেল। সে অবাক কণ্ঠে বলল, কয়েকদিন আগে না ওর হাতে মার খেয়ে বিছানায় পড়েছিল, এখন আবারও মার খেতে ইচ্ছে করছে বুঝি? নিকি ঠোঁট উল্টে বলো, আমি দোষ করেছিলাম মামনি, তাই ভাইয়া একটু মেরেছে। না হলে ভাইয়া আমায় খুব আদর করে। দেখো না প্রতিদিন কতগুলো করে চকলেট দেয়। অনু মিটিমিটি করে হাসছে। এদিকে ওরই থ মেরে বসে থাকলো। এই মেয়েটাই তো মার খেয়েও কখনো রাগ করে না। ওই বিশ্ব ছেলেটার জায়গায় অন্য কেউ হলে সেও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। একদম মেয়েটা তার মায়ের মতোই হয়েছে, উড়নচণ্ডীর সঙ্গে তেরামো ফেরে। 2 ভাই বোন এক লেভেলে ঘাড় তেরা। এদের জ্বালায় 2 বোন পারে না পাগল হয়ে যায়। এসব ভেবে ওরই ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে অনুর উদ্দেশ্যে বলল, অনেকটা পর জার্নি করে এসেছিস, তোদের কাউকে যেতে হবে না। আমি ড্রাইভারকে সঙ্গে করে নিয়ে গিয়ে লাট সাহেবকে নিয়ে আসবো নি। তুই বরং নিঙ্কিকে নিয়ে ঘরে গিয়ে খাবার খেয়ে একটু ঘুমিয়ে রেস্ট নে। আমার স্টোরে যেতে হবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। ব্যস্ত শহরের রাস্তার মাঝে গাড়িগুলো ছুটে চলছে, সেই সঙ্গে ওরিরও গাড়ি ছুটে চলছে কিন্ডার গার্ডেনের উদ্দেশ্যে। আর চিনে তো মুখে বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। 1টা বেজে পার হয়ে গেছে। সে সঠিক সময় বের হলে মাঝ রাস্তায় এসে জ্যামে আটকে পড়ে, যার ফলে আজ অনেকটাই দেরি হয়ে গেল। এতক্ষণে স্কুলে ছুটি দিয়ে ফেলেছে। আর ছেলেটা যেমন নাছোড়বান্দা, ও ম্যামের সাথে অফিস রুমে গিয়ে কিছুতেই থাকবে না। নিশ্চয়ই এই কড়া রোদের মাঝে গাল ফুলিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এসব ভাবতে ভাবতে তাদের গাড়িটা স্কুলের সামনে এসে থামে। ওই স্কেচ নিয়ে দ্রুত ডোর খুলে বের হয়ে এলো। একটু এগিয়ে যেতে দেখতে পেল স্কুলের গেটের সামনে ম্যাক্স, ক্যাপ, সানগ্লাস পরে বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে রয়েছে একটি বাচ্চা ছেলে। পরনে স্কুল ড্রেস, সাদা ধবধবে শরীরে লালচে হয়ে আছে। ওরি আর এক মুহূর্তের জন্য দেরি না করে জলদি এগিয়ে গেল। বাচ্চা ছেলেটি তাকে দেখে অন্যদিকে সরে যেতেই তাকে চেপে ধরে হাঁটু ভেঙে বসলো ওরি। মুখে মাস্ক, সানগ্লাস, ক্যাপ খুলে নিতেই ঘন ব্রাউন চুল, গাঢ় বাদামি বর্ণের চোখের মণি ও সুন্দর একখানা আদুরে মুখ অনাবৃত হলো। ওরি সেগুলো ব্যাগে ভরে সুন্দর চেহারা দিকে তাকায়। ছেলেটা ফর্সা চেহারা একদম লাল টকটকে হয়ে আছে, রক্তিম ঠোঁটজোড়া কামড়ে ধরে অন্যদিকে তাকিয়ে রয়েছে। এটা দেখে ওরি মুচকি হাসলো। তারও বুঝতে একটু বাকি নেই যে তার রাগী ছেলেটা আবারও রাগ করেছে। ওই ছোট্ট গোলগাল চেহারায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, সরি মাই কিডসান, মামা ইচ্ছে করে লেট করেনি, মাঝ রাস্তায় জ্যামে আটকে পড়েছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। আচ্ছা, তবুও সরি ওকে। ছোট্ট ছেলেটি কিছু না বলে ওরির বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গাড়ির দিকে যেতে শুরু করলো। এটা দেখে ওরির হাসি মাখা মুখটা নিমিষে উধাও হয়ে গেল। অজান্তেই চোখ দুটো ছলছল করে উঠল। নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়ালো এবং গাড়িতে গিয়ে ছেলের পাশে সিটে বসলো। মা ছেলে গাড়িতে উঠতে ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। ওরই এক পলক রেগে থাকা ছেলের দিকে তাকিয়ে ড্রাইভারের উদ্দেশ্য করে বলে, জানেন চাচা, আমাকে না কেউ ভালোবাসে না, এখন খুব আফসোস হয়।
ওই দিন কার অ্যাক্সিডেন্টে যদি আমি মারা যেতাম তাহলে হয়তো আমার ভালোবাসাটা বুঝতে পারতো, কারণ কোনো কিছু হারিয়ে ফেলার পরে সেটার কমতি অনুভব হয়। ওর এই কথা শুনে ড্রাইভার চাচা আর চোখে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ছোট্ট ছেলেটির দিকে তাকায় এবং দেখে ছেলেটি অদ্ভুত সুন্দর, চোখ জোড়া ছলছল করছে, হয়তো তাতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। মধ্যবয়স্ক লোকটি বারবার ছোট্ট ছেলেটির মায়াবী মাসুম চেহারার দিকে তাকাচ্ছে। কান্না আটকে রাখার কারণে যে একটা ছেলেকে এতটা সুন্দর লাগে, সেটা এই বদমাশ ছেলেকে না দেখলে হয়তো বুঝতেই পারতো না। এই পিচে ছেলেটা একদম অদ্ভুত দেখতে, হঠাৎ করে দেখলে মনে হয় বিদেশি, আবার পরক্ষণই মনে হয় বাংলাদেশি। দুইটা দেশের মিক্সড চেহারা, যার ফলে সবাই কনফিউজড হয়ে যায়, এটা ভেবে যে আদৌ এই ছেলে বাংলাদেশি কি না।